আমরা চেয়েছিলাম সিঙ্গুরে টাটা কোম্পানির, ন্যানো কোম্পানির গাড়ি যদি বেরোতো তাহলে ব্যাপক কর্মসংস্থান হতো, যেরকম মন্দারমণিকে কেন্দ্র করে কত কর্ম হয়েছে তেমনি হতো। দুর্ভাগ্য 22 দিন তিনি অনশন করেছিলেন। তো আমরা যেটুকু খবর পেয়েছি, 22 দিন অনশন করার পরে কিন্তু মমতা ব্যানার্জির ওয়েট বেড়ে গেছে। তাহলে এবার ভাবুন তিনি কিরকম অনশনটা করেছিলেন। যাই হোক, এখন ঘটনাটা হচ্ছে এটা ঠিকই যে বুদ্ধবাবুর সরকার তিনি পুলিশকে দিয়ে ইচ্ছা করলে মমতাকে ওখান থেকে তুলে দিতে পারতেন। এটা তো ঘটনা যে নন্দীগ্রামের ঘটনার পরে কিন্তু তদন্ত হয়েছে। তদন্ত হওয়ার পর কিন্তু রিপোর্ট হয়েছে যে এই নন্দীগ্রামের যে আন্দোলন বা নন্দীগ্রামে যে পুলিশের পোশাক পরে বামফ্রন্টের লোকেরা গেছিল, এটা পুরোপুরি মিথ্যে কথা এবং বুদ্ধবাবু বা বাম সরকার কিন্তু দায়ী নয়, সেটা কিন্তু আপনার তদন্ত রিপোর্টে বেরিয়ে এসছে। এবারে কে দায়ী প্রশ্ন হতে পারে, তাহলে কে দায়ী? আজকের দিনে আমরা তো জানতে পারছি মমতা ব্যানার্জি নিজেই বলছেন যে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী তারা চটি পড়া পুলিশ পাঠিয়েছিল নন্দীগ্রামে বাম সরকারকে হটানোর জন্য। শুভেন্দু কি বলছে? শুভেন্দু বলছে যে এটা তো মমতা ব্যানার্জির প্ল্যান ছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন তিনি নিয়েছেন? কোনো অ্যাকশন নেননি। তা আজকে হুমায়ুন কবির বিজেপির কাছ থেকে 1000 কোটি টাকা নিয়েছেন। আর এই যে আপনি বলছেন স্টিং অপারেশন, শ্যামল স্টিং, এই সারদা নারদা কেলেঙ্কারি, কুণাল ঘোষ তো অ্যারেস্ট হয়েছিল। কুণাল ঘোষ তো নিজেই বলেছে যে সমস্ত টাকা আছে মমতা ব্যানার্জির ঘরে, মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক। মজার কথা তখন বলেছিলেন, না না, তখন বলেছিলেন, এখন বলছেন না, এখন তিনি মুখপাত্র না, এখন তিনি তৃণমূলের মুখপাত্র। আবার মমতা ব্যানার্জি তাকে আবার প্রার্থী করেছেন। এই শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছে তার প্রমাণ আছে, অনেকে নিয়েছে প্রমাণ আছে। তা যাই হোক, আবার দেখছি যে আপনার যে জ্যোতিপ্রিয় মল্লিক যে রেশন কেলেঙ্কারিতে যুক্ত, তাকেও দেখা যাচ্ছে যে আবার Experience travel, hospitality, and celebrations redefined. Welcome to Andiamo, your trusted partner in seamless experiences. From hotel and resort bookings, event and wedding management, hospitality services, management contracts, to premium outdoor catering, we deliver 360-degree turnkey solutions across India. Every journey we design, every event we create, is powered by quality, reliability, and personal care. Professional, ethical, exceptional. Andiamo, where memorable journeys and extraordinary experiences begin. Connect with us today. Let's build something remarkable together. নমস্কার, পাবলিক আড্ডার আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি তিনি আমাদের 217 রামনগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অশোক কুমার মাইতি। অশোক কুমার মাইতিকে আজ আমাদের সঙ্গে পেয়েছি। তবে তার আগে প্রার্থীর কাছ থেকে আমরা তার নিজের সম্বন্ধে আমরা জেনে নেব, তার পরিচিতিটা আমরা জানতে চাইব। নমস্কার অশোক বাবু। নমস্কার। অশোক বাবু, আপনি আগে আপনার সম্বন্ধে বলুন। আপনি যে এই রামনগরের বিধানসভায় প্রার্থী হয়েছেন, আগে আপনার সম্বন্ধে আমাদের দর্শকদের কাছে আপনার পরিচিতিটা বলুন। না, আমার কথা হচ্ছে যে আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীতে 1985 সালে থেকে আমি পার্টি করে আসছি। 1990 সালে আমি পার্টি মেম্বারশিপ লাভ করি। তা আমি কালিন্দী গ্রাম পঞ্চায়েতে 1988 থেকে পরপর 4 বার গ্রাম পঞ্চায়েত সিটে আমি জয়লাভ করেছি। তা আমি 1988 সাল থেকে পরপর নির্বাচিত হয়েছি 4 বার। প্রথমে আমি ছিলাম পঞ্চায়েত মেম্বার, তারপরে হয়েছিলাম উপপ্রধান, তারপরে আমাদের পঞ্চায়েতটা হাতছাড়া হয়ে যায়, আমি বিরোধী দলনেতা। তারপর 2003 থেকে 2008 আমি কালিন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধান। তা সেই সাথে আমি শিক্ষকতা করতাম। ডেরা 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে আমি শিক্ষকতা করেছি। 2017 সালের অক্টোবরে আমি রিটায়ার করেছি। পরবর্তীকালে পাশের অঞ্চল কন্দর্পপুর জুনিয়র হাই স্কুলে আমি গেস্ট টিচার হই।
2022 সালে আমার সরকারিভাবে গেস্ট টিচার আমার শেষ হয়ে যায়, কিন্তু তারপরেও স্কুল আমাকে ছাড়ে না, কারণ বর্তমান যা পরিস্থিতি কোনো টিচার সেভাবে রিক্রুট হচ্ছে না, যার জন্য আমাকে এখনো কাজ চালিয়ে যেতে হচ্ছে। যাই হোক, আমার যেটা বলার কথা, 2003 থেকে 2008 আমি যখন কালিন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম, তখন আমার মনে হলো আমাদের মন্দারমণি এলাকায় 6টা গ্রামকে নিয়ে মন্দারমণি পর্যটন কেন্দ্র আমি তৈরি করলাম, অর্থাৎ ব্যাপকভাবে লজের পারমিশন দিলাম, অবশ্য রায়ের জায়গায়। ঘটনাটা হচ্ছে আপনার হাত দিয়ে বলছেন যে মন্দারমণির হ্যাঁ, গোড়াপত্তন আপনার হাত দিয়ে গোড়াপত্তন আমার হাতে, পরপর লজের পারমিশন দিলাম। লক্ষ্যটা ছিল ব্যাপক কর্মসংস্থান। আজকে বুঝতে পারছেন যে মন্দারমণি পর্যটন কেন্দ্র যেভাবে তৈরি হয়েছে, সেখানে কিন্তু ব্যাপক মানুষ কাজ পাচ্ছে বিভিন্নভাবে। কেউ আপনার হোটেল বয় আছে, কেউ কনস্ট্রাকশন করেছে, এখন ওই পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে অনেক রেস্টুরেন্ট, দোকান বিভিন্নভাবে হ্যাঁ গড়ে উঠেছে প্রচুর এবং কর্মসংস্থানের একটা জায়গা প্রচুর হয়েছে, এবং টোটো, অটো এগুলো যেতে আরম্ভ করেছে। আমাদের লক্ষ্য ছিল যে যেহেতু কালিন্দী গ্রাম পঞ্চায়েতের মন্দারমণি পর্যটন কেন্দ্র শুধুমাত্র কালিন্দী জিপির মধ্যে অবস্থিত, তা এবং রামনগর 2 নম্বর ব্লকের মধ্যে, আমাদের লক্ষ্য ছিল যে আমরা ওই মন্দারমণি উন্নয়ন পর্ষদ করব। আমরা সেইভাবে তখন তৎকালীন যে বামফ্রন্ট সরকার ছিল, আমরা পঞ্চায়েতের সিদ্ধান্ত নিয়ে আমরা ওদের কাছে প্রস্তাব পাঠালাম সরকারের ঘরে। কিন্তু মজার ব্যাপার হলো যে আমরাও পঞ্চায়েতে আর থাকলাম না, হেরে গেলাম, এবং সরকারটাও 2011 সালে আমাদের চলে গেল। যার ফলে খুব কষ্ট হয় যে আমাদের যে স্বপ্ন, শুধু আমাদের স্বপ্ন বলতে ভুল হবে, আমার স্বপ্ন, আমার পার্টির স্বপ্ন, আমার কালিন্দী গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত আপামর মানুষের স্বপ্ন যে মন্দারমণি পর্যটন কেন্দ্র, সেটা কোনো রকম কোনো সরকারি উদ্যোগ সেখানে কিছু নাই বর্তমান। শুধু মানুষ সমুদ্রে না উদ্যোগ নেই কেন বলছেন? যে রাস্তাটা হয়েছে সি বিচ হ্যাঁ, বরাবর যে রাস্তাটা হয়েছে, হ্যাঁ ভালো কথা, যোগাযোগের একটা মানে মেরিন ড্রাইভ যে রাস্তাটা হয়েছে সে সম্বন্ধে একটু বলি আপনাকে। তার আগে একটু বলে দিই যে 13 কিলোমিটার সি বিচ আমার যেটুকু মনে হয় যে গোয়ার পরে ভারতবর্ষে এই মন্দারমণি, এত বড় সি বিচ নেই। এবং শুধু তাই নয়, খুব শান্তিপূর্ণ মনোরম পরিবেশ ওখানে, খুব নয়জি নয়, নির্জন এলাকা, মানুষ সমুদ্রে স্নান করবে, সমুদ্রে চরে বসে কথা বলবে, এসব ব্যাপার। কিন্তু সরকারি উদ্যোগ যেটা বলছি, হ্যাঁ ঠিকই যে মেরিন ড্রাইভ রাস্তাটা হয়েছে একদম আপনার তাজপুর থেকে আরম্ভ করে আমাদের শেষ সীমা শৌলা পর্যন্ত, যদিও শৌলাটা কাঁথি থানায়, আমাদের এপাশে যে দক্ষিণ পুরুষোত্তমপুর তাকেও আমরা শৌলা বলি। যাই হোক, আমি কেন বলছি ওখানে কোনো পার্ক নেই, কোনো অডিটোরিয়াম নেই, কোনো জু নেই, কোনো স্নেক পার্ক নেই, কিছু নেই। অর্থাৎ মানুষ শুধুমাত্র সমুদ্রে চান করবে, একটু ঘুরবে আর লজে ঢুকে যাবে, এছাড়া তার মনোমুগ্ধকর কোনো কিছু নাই। পরিবেশটা খুব ভালো। তা এবারে যদি বলি মেরিন ড্রাইভ, আপনি ভাবুন দাদন পাত্র বাড়ের শেষ সীমা ড্রিম হাট, ওখান থেকে সোনাময়ী শুরু পর্যন্ত, মানে সোনাময়ী শুরু থেকে কাছাকাছি প্রায় 2 কিলোমিটার রাস্তা সরকারি রাস্তা নয়, ওটা ছিল ব্যক্তিগত রায়ত জায়গা। আমি ওইখানকার এলাকার মানুষদের নিয়ে, পটিয়া সাহা, আলী হোসেন সাহা বলে সাহা পরিবারের মানুষদের নিয়ে আমি ওখানে মিটিং করলাম। তাদেরকে বোঝালাম যে যদি আপনারা আপনাদের রায়ত জায়গা 30 ফুট চওড়া জায়গা যদি গ্রাম পঞ্চায়েতকে দেন, তাহলে মাঝখান দিয়ে আমরা একটা রাস্তা করব, এবং রাস্তার দুপাশে জায়গা আপনারা বিক্রি করতে পারবেন। তা সেখানে তারা কিন্তু আমাদের কথায় রাজি হয়ে গেলেন, যার ফলে 10 টাকা স্ট্যাম্পের উপরে আমরা লিখে নিলাম ওদের কাছ থেকে যে ওনারা গ্রাম পঞ্চায়েতকে জায়গাটা দিচ্ছেন বলে। পরবর্তীকালে আলী হোসেন একটা বড় বালিয়াড়ি ছিল, আমরা ওই 100 দিনের কাজে ওই বালিয়াড়ি থেকে বাড়িগুলোকে নিয়ে আমরা রাস্তায় মিলিয়ে দিলাম। পরবর্তীকালে কিন্তু ওখানে মেরিন ড্রাইভের পিচ রাস্তা হয়েছে, কিন্তু ওই জায়গায় কিন্তু সরকার কোনো অধিগ্রহণ করে। সুতরাং আজকে মন্দারমণি পর্যটন কেন্দ্র বলুন, কালিন্দী গ্রাম পঞ্চায়েত বলুন, আর রাজ্য সরকার বলুন, সবাই কিন্তু ওই সাহা পরিবারের কাছে দায়বদ্ধ। ওরা জায়গা না দিলে কিন্তু মন্দারমণি পর্যটন কেন্দ্র তৈরি শুরু হতো না। শুরু হতো না। এটা একটা আমাদের সাফল্য।
বেশ, মন্দারমণির গোড়ার কথা আপনার কাছ থেকে শুনতে পেলাম। এবারে আমি আপনার কাছে জানতে চাইবো যে রামনগর বিধানসভায় এবারে আপনি প্রার্থী, আহ, আপনি জেতার আশা আপনার কতখানি? আপনি একদম সোজা খোলাখুলি বলুন, জেতার আশা সম্ভাবনা কত? রামনগর বিধানসভা 17টা অঞ্চলকে নিয়ে, তা আমি 17টা অঞ্চলেই কম বেশি ঘুরেছি, আরো কয়েকটা অঞ্চলে আরো ঘুরতে হবে আমাদের। আমি যেটুকু মানুষের উচ্ছ্বাস দেখেছি, একটা সময় ছিল যেমন আমরা তো এটা তো ঠিকই যে আমরা কেন্দ্র সরকারের শূন্য, রাজ্য সরকারের ক্ষেত্রেও আমরা বিধানসভাতেও শূন্য, কিন্তু আমার যেটা ঘুরে ঘুরে মনে হয়েছে মানুষের সাথে কথা বলে, যে মানুষের একটা উচ্ছ্বাস আছে, মানুষ কিন্তু চাইছে যে বামফ্রন্ট সরকার আবার ফিরে আসুক। সুতরাং আমি আশাবাদী, আমি হতাশ নই যে রামনগর বিধানসভায় আমাদের সিপিআইএম কে মানুষ আশীর্বাদ করবে, এটা আমার স্থির বিশ্বাস। আগের বারের বিধানসভা নির্বাচনে আপনাদের ভোট পার্সেন্টেজ যেটা ছিল সেটা খুবই নগণ্য, মানে খুবই কম। আর এই লোকসভা ভোটে তো আরো কম। তো বিজেপির এত সমর্থক ইনারা কোত্থেকে এলেন? নিশ্চয়ই ইনারা প্রথম থেকেই বিজেপি ছিলেন না, ইনারা সবাই এক সময় সিপিএম এর সমর্থক ছিলেন, বামফ্রন্টের সমর্থক ছিলেন, বর্তমানে তারা বিজেপিতে চলে গেছেন। এই বিজেপির সমর্থক হয়ে যাওয়ার পেছনে আপনার কি মনে হয়, কোন কারণ, কি জন্য ওনারা বিজেপির সমর্থন হয়েছে? আমি আপনাকে বলি, কংগ্রেসকে হটিয়ে 1977 সালে বামফ্রন্ট সরকার আসে, তখন কিন্তু মানুষের তিন সন্ধ্যা পেট পুরে খেতে পেতেন না, মানুষের হাতে কাজ নেই। বামফ্রন্ট সরকার প্রথম আসার ফলে ফুড ফর ওয়ার্ক চালু করেন, কাজের বদলে খাদ্য, তারপরে দেখা যায় রাস্তাঘাট করেন। তখন মানুষের হাতে যখন অর্থ আসে, অর্থনৈতিক অবস্থার যখন উন্নতি হয়, তখন কিন্তু মানুষ পরপর আশীর্বাদ করেছে। 34টা বছর আমাদের বামফ্রন্ট সরকার ছিল, অনেক সাফল্য। আমরা অনেক শিল্প করেছি, কারখানা করেছি, আমরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, হলদিয়া, আর অনেক অনেক করেছি, অনেক হাসপাতাল করেছি, অনেক উন্নয়ন করেছি, মানুষ আমাদেরকে ভোট দিত। কিন্তু এটা তো ঠিকই যে 2011 সালে আগে থেকে দেখা যাচ্ছে যে একটা অংশ আমাদের সাফল্যের ক্ষেত্রে, আমাদের কাজকর্মের ক্ষেত্রে কিছু না কিছু ত্রুটি বিচ্ছু থাকতে পারে। আমাদের নেতাদের কিছু না কিছু এমন কিছু কিছু কাজ হয়েছে, মানুষের মনে খারাপ লাগলেও লাগতে পারে। যাই হোক, প্রতিষ্ঠান বিরোধী একটা ক্ষোভ মানুষের ছিল। তৎকালীন যে বুদ্ধিজীবী যারা সব বেরিয়েছিলেন, এবং তারা দেখেছিলাম যে বাইরে থেকেও যারা এসেছিলেন, এসে এসে কিভাবে আমাদের সরকারটাকে উল্টে দেওয়া যায়, মমতা ব্যানার্জির সরকারকে আনা যায় তৃণমূল সরকারকে, তারা, এবং সেই সময় কংগ্রেস ভেঙে তৃণমূল হয়েছে। তা যার ফলে দেখা গেল যে 2011 সালে আমরা কিন্তু পরাজিত হলাম। যাই হোক, ভালো কথা, সরকারে পতন হতে পারে, কিন্তু আমরা যেটা দেখলাম, আমাদের কেউ তার এক্সট্রা কেউ আসেনি, আমাদের লোকেরাই তৃণমূলকে তখন সমর্থন করেছিল, যার ফলে তৃণমূল সরকার এসেছিল। এবং সেই সময় মমতা ব্যানার্জি তিনি কিন্তু বিজেপিকেই আনলেন, কারণ আমরা দেখেছি মমতা ব্যানার্জি 10 বছর দুবার তিনি কিন্তু কেন্দ্র সরকারের মন্ত্রী ছিলেন, একবার তো রেলমন্ত্রী, একবার কয়লা মন্ত্রী তিনি ছিলেন। এমনকি অটল বিহারী বাজপেয়ীকে তাকে মমতাকে মা বলে সম্বোধন করলেন, তার মেয়ে বলে, এইসব ব্যাপার ট্যাপার আছে। যখন সিঙ্গুর আন্দোলন করলো মমতা ব্যানার্জি, সিঙ্গুরে ওই যে অবস্থান করেছিল, সেক্ষেত্রে আমরা দেখলাম রাজনাথ সিং তখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এসে তার সাথে আলোচনা করলেন, অর্থাৎ বাম শক্তিকে কি করে বামকে হটানো যায় তার জন্য তারা পরিকল্পনা করলেন। আচ্ছা, একটা কথা এই জায়গায় জানতে চাই, হ্যাঁ বলুন। যে ওই যে সিঙ্গুরের সামনে অবস্থান অনশন যাই হোক যেটা করেছিলেন মমতা ব্যানার্জি, তো সেই সময় কি বামফ্রন্ট সরকারের ক্ষমতা ছিল না যে ওই আন্দোলন ওদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়ার এবং টাটাকে ঠিক মতো করে তাদের জায়গায় তাদের কাজ করতে দেওয়ার? হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। আমরা চেয়েছিলাম সিঙ্গুরে টাটা কোম্পানির, ন্যানো কোম্পানির গাড়ি যদি বেরোতো, তাহলে ব্যাপক কর্মসংস্থান, যেরকম মন্দারমণিকে কেন্দ্র করে কত কর্ম হয়েছে তেমনি হতো। দুর্ভাগ্য, 22 দিন তিনি অনশন করেছিলেন। তো আমরা যেটুকু খবর পেয়েছি, 22 দিন অনশন করার পরে কিন্তু মমতা ব্যানার্জির ওয়েট বেড়ে গেছে। তাহলে এবার ভাবুন তিনি কিরকম অনশনটা করেছিলেন। যাই হোক, এখন ঘটনাটা হচ্ছে, এটা ঠিকই যে বুদ্ধবাবুর সরকার তিনি পুলিশকে দিয়ে ইচ্ছা করলে মমতাকে ওখান থেকে তুলে দিতে পারতেন, যেটা এখন মমতা ব্যানার্জি কোথাও কোথাও করছে। আমাদের আন্দোলনকে পুলিশ দিয়ে দমিয়ে দিচ্ছে। নবান্নর ক্ষেত্রে আমাদের সরকারি কর্মচারী বা শিক্ষক মশাইরা বিভিন্ন আন্দোলন দাবি দাওয়া নিয়ে যাচ্ছেন, পুলিশ দিয়ে পিটিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।
এমনকি দুঃখের বিষয় যে যখন সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির জন্য আন্দোলন করেছিল, মমতা ব্যানার্জি সরাসরি মঞ্চ থেকে বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না। এ আমাদের ক্ষেত্রে অপমান। যাই হোক, তা বুদ্ধবাবু তখন কিন্তু পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জিকে সরিয়ে দেননি। বুদ্ধবাবু ভেবেছিলেন, কারণ বুদ্ধবাবু তো আর ওরকম আগ্রাসী মনোভাব তার ছিল না, তিনি ভেবেছিলেন যে ও যে জনগণের যে উন্নয়নের ক্ষতিটা করছে মমতা ব্যানার্জি, এটা জনগণ বুঝতে পারবে, সুতরাং জনগণ ওকে সমর্থন না করে আমাদের পুনরায় করবেন। তাই এটা ঐতিহাসিক ভুল বলুন বা যাই করুন না কেন, এটা একটা ঘটনা। কিন্তু মানুষ সেটা বুঝেনি। মমতা ব্যানার্জির কথায় বা তৎকালীন এতে তারা কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছে, আমরা পরাজিত হয়েছি। এই প্রসঙ্গে আমি সিঙ্গুরের কথা যখন উঠলো তখন নন্দীগ্রামের কথা বলবো। সেই সময় কাগজে বা মিডিয়াতে প্রচুর পরিমাণে এই নিয়ে প্রচার হয়েছিল যে নন্দীগ্রামে পুলিশের বদলে পার্টি ক্যাডাররা পুলিশের ড্রেস পরে, চটি জুতো পরে ওখানকার মানুষদের ওপর লাঠি চালানো, গুলি চালানো এইসব করেছে। এই ব্যাপারে সত্যিটা কি আমি জানতে চাই। সত্যি এটা তো ঘটনা যে নন্দীগ্রামের ঘটনার পরে কিন্তু তদন্ত হয়েছে। তদন্ত হওয়ার পর কিন্তু রিপোর্ট হয়েছে যে এই নন্দীগ্রামের যে আন্দোলন বা নন্দীগ্রামে যে পুলিশের পোশাক পরে বামফ্রন্টের লোকেরা গেছিল, এটা পুরোপুরি মিথ্যে কথা এবং বুদ্ধবাবু বা বাম সরকার কিন্তু দায়ী নয়, সেটা কিন্তু আপনার তদন্ত রিপোর্টে বেরিয়ে এসছে। এবারে কে দায়ী প্রশ্ন হতে পারে, তাহলে কে দায়ী? আজকের দিনে আমরা তো জানতে পারছি মমতা ব্যানার্জি নিজেই বলছেন যে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী তারা চটি পরা পুলিশ পাঠিয়েছিল নন্দীগ্রামে বাম সরকারকে হটানোর জন্য। শুভেন্দু কি বলছে? শুভেন্দু বলছে যে এটা তো মমতা ব্যানার্জির প্ল্যান ছিল, সুতরাং তুমি এইভাবে এসো। কারণ তখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন। তাহলে এবারে ভাবুন, মানুষকে বোকা বানিয়ে কিভাবে উল্টা প্রচার করে আমাদের শুধু সরকারকে হটিয়ে দেওয়া হয়নি, জনগণের কত বড় ক্ষতি করে দেওয়া হয়েছে এই 15 বছরে, আপনি বুঝতে পারছেন না? ঠিক সেই একইভাবে বর্তমান প্রেক্ষিতে আপনাদের হুমায়ুন কবির এর সঙ্গে একটা স্টিং অপারেশন ফাঁস হয়েছে, যেটা তৃণমূল সরকার পাস করেছে, যে ওখানটায় বিজেপির কাছ থেকে 100 কোটি টাকা না কত কোটি টাকা, 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা নিয়ে তিনি ওই মুসলমানদেরকে ভুল বুঝিয়ে এইরকম একটা আন্দোলন করে তৃণমূলের মুসলমান ভোট ব্যাংকটাকে ধ্বংস করে নিজে কিছু সিট জিতবেন এবং তৃণমূলকে হারিয়ে বিজেপিকে আসার ব্যবস্থা করে দেবেন। এরকম একটা স্টিং অপারেশন হয়েছে, তার ভিডিওটা ইউটিউবে দেখা যাচ্ছে, আমি দেখেছি। এই ব্যাপারে আপনি সত্যি মিথ্যে আপনার কি ধারণা, কি বলবেন? আচ্ছা, আমি আপনাকে বলি যে আমরা যেটা বারে বারে বলি যে মমতা ব্যানার্জি কিন্তু বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে। হ্যাঁ, শুরুটা প্রথম তার 2টো সিট ছিল, তারপরে 77টা সিট হলো, আবার সেখান থেকে বেশ কিছু এমএলএ ভেঙে আবার তৃণমূলে যোগ দিল। যাই হোক, তাই এখানে আপনার মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তাদের যে কোটি কোটি টাকা তারা করেছেন, ওই যে আপনার অভিষেকের যে লিপস অ্যান্ড বাউন্ড যে আপনার কোম্পানি, সেই কোম্পানি তার যে অর্থের প্রাচুর্য কোথা থেকে এলো এখনো কিন্তু সেটা কোনো রিপোর্ট হচ্ছে না। এমনকি তদন্ত করে বলেছিল কালীঘাটের কাকু, যে কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বর সেটা কোথায় চলে গেল, সে তো তার এখনো কোনো হদিশ নেই, সবই ধামাচাপা পড়ে গেল। সেক্ষেত্রে বলি মমতা ব্যানার্জি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে। এবং আজকে যেটা ওই যে আপনার হুমায়ুন কবির যে ব্যাপারটা, হুমায়ুন কবির তো দল থেকে বেরিয়ে গেল, দিয়ে হুমায়ুন কবির নিজেই বলছে যে আমি এখান থেকে আমি কিছু ভাগিয়ে নিয়ে কিছু সিট করব এবং আবার আমি ড্যাং ড্যাং করে সদর্পে আমি মমতা ব্যানার্জির দলে চলে যাব। হ্যাঁ, এটা তো বলছে। এবং সব থেকে মজার ব্যাপার, হুমায়ুন কবির যে ধরনের কথাবার্তাগুলো বলছে, অর্থাৎ হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের খেপিয়ে দিচ্ছে, বলছে যে আমি এত হিন্দু মারবো, অমুক করবো তমুক করবো, সেই সব শোনার পরে কিন্তু মমতা ব্যানার্জি কোন রকম, তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রীও তো বটে, পুলিশ মন্ত্রী, অনেক মন্ত্রী তিনি, সব মন্ত্রী তো তিনি, বাকি সব আমরা বলি একটাই মাত্র পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন তিনি নিয়েছেন? কোনো অ্যাকশন নেননি। তা আজকে হুমায়ুন কবির বিজেপির কাছ থেকে 1000 কোটি টাকা নিয়েছেন। আর এই যে আপনি বলছেন স্টিং অপারেশন, শ্যামল স্টিং, এই সারদা নারদা কেলেঙ্কারি, কুণাল ঘোষ তো অ্যারেস্ট হয়েছিল। কুণাল ঘোষ তো নিজেই বলেছে যে সমস্ত টাকা আছে মমতা ব্যানার্জির ঘরে, মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক। মজার ব্যাপার, তখন বলেছিলেন না তখন বলেছিলেন, এখন বলছেন না কেন? এখন তিনি মুখপাত্র না, এখন তিনি তৃণমূলের মুখপাত্র। আবার মমতা ব্যানার্জি তাকে আবার প্রার্থী করেছেন। এই শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছে, তার প্রমাণ আছে, অনেকে নিয়েছে, প্রমাণ আছে। তা যাই হোক, আবার দেখছি যে আপনার যে জ্যোতিপ্রিয় মল্লিক,
যে রেশন কেলেঙ্কারিতে যুক্ত, তো তাকেও দেখা যাচ্ছে যে আবার প্রার্থী করা হচ্ছে। হ্যাঁ, কুণাল ঘোষ থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, শওকত মোল্লা, তাহলে পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ভাবুন, পশ্চিমবঙ্গের মানুষ ভালো, ওরা শান্তপ্রিয় মানুষ, ওরা দাঙ্গা করে না, দাঙ্গা চায় না, কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে এমন করানো হচ্ছে একটা সম্প্রদায় কোটি কোটি টাকা তারা মুনাফা করছে, আর সাধারণ মানুষ আজকে বঞ্চিত হচ্ছে। এবারে অনেক রাজ্য রাজনীতির কথা হলো, আমি এবারে আসবো আমাদের রামনগরের কথায়। রামনগর বিধানসভার ভোট, আমি রামনগরের কথায় আসবো। আপনি বলুন যে ওই শুধুমাত্র বললেন যে মন্দারমণির উন্নয়ন হয়নি, আরো অনেক বেশি উন্নয়ন করে পর্যটকদের আরো বেশি আনন্দ দেওয়া যেত, আরো বেশি পর্যটক হয়তো আগ্রহী হতো। এটা ছাড়া আপনি রামনগর এলাকায় বর্তমান সরকার, তৃণমূল সরকার যারা ক্ষমতায় আছেন, অখিলগিরি প্রাক্তন, এখন তো প্রাক্তন তিনি, ভোটের পর আবার কে আসবেন আলাদা কথা, তো তার কাজকর্মে ত্রুটি বিচ্যুতি কি দেখছেন যে এইটা হতে পারতো, এটা হতে হয়নি, এইরকম যদি কিছু আপনার মনে হয় তাহলে সেটা বলুন। আচ্ছা, আমি বলি, কয়েকদিন আগে দেখছিলাম আমাদের টাকায়, মানে জনগণের টাকায় টোটো করে প্রচার হচ্ছে, হাজার হাজার কিলোমিটার রাস্তা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হয়েছে, সরকারি টাকা হয়নি, তার নিজের টাকা। যাই হোক, এসব ব্যাপার। তা বর্তমান যে রাস্তাগুলো দেখছেন, দীঘা একটা পর্যটন কেন্দ্র, সেই রাস্তার জঘন্য অবস্থা, চামড়া উঠে গেছে, গর্ত। আমি চাউলখোলা থেকে মন্দারমণি, সেই যে আপনার দাদন পর্যন্ত রাস্তা, খুব খারাপ অবস্থা। এদিকে পিছাবনি থেকে যে পূর্ব পুরুষোত্তমপুর রাস্তা, সেও বাজে অবস্থা। আরো বিভিন্ন এলাকায় যাচ্ছি, তো প্রতি এলাকায় যাচ্ছি, দেখছি যে রাস্তা খুব বেহাল অবস্থা হয়েছে। এবারে যদি বলি যে এখানে আমরা যেটা, আমাদের পান মান্ডি আমরা করেছিলাম, আমাদের পান শিল্প একটা প্রচুর কর্মসংস্থান, পান মান্ডি, সে আজকে অবস্থা সেভাবে নেই। আমরা কাজু, আমাদের মৈত্রা টৈত্রা এলাকায় বা আপনার এইসব এলাকায় তো কাজু বাদাম তৈরি হয়, আমরা কাজু শিল্পের উন্নতি করতে চাই, তার মানুষের হাতে অনেক বেশি পয়সা করি আসবে, এটা কাজুটাকে আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে কাজু রপ্তানি হচ্ছে। এবারে আমরা বলি যে আমাদের রামনগরে কোনো মহিলা কলেজ নেই, আমরা চাই রামনগরে মহিলা কলেজ হোক। মন্দারমণিতে পিটিটিআই কলেজ একটা তৈরি হয়েছে, কিন্তু উদ্বোধন হয়নি, পিটিটিআই কলেজ বন্ধ হয়ে গেছে, মানে কলেজ শুরুটাই করা হয়নি, আমরা চাই ওটা শুরু হোক। আমরা চাই যে সম কাজে সমবেতন। আজকে ভাবুন, প্যারা টিচার আমরা নিয়োগ করেছিলাম, জাস্ট সর্বশিক্ষা অভিযানে প্যারা টিচার নিয়োগ করেছিলাম, যাতে ব্যাপক শিক্ষার বিস্তৃতি ঘটে। তারা যে অনারিয়ামটা পায়, আর একজন রেজিস্টার টিচার যেটা পায়, সে প্রাইমারি হোক বা হাই স্কুলে হোক, সেটা সমান নয়। আমরা চাইছি সমান, বা এসএসকে যে সমস্ত দিদিমণিরা কাজ করছে, সুতরাং সম কাজে সমবেতন যাতে পায়, তার জন্য আমাদের দাবি আছে, আমরা ক্ষমতায় এলে করবো। আরো একটা ব্যাপার আপনাকে বলি, যে আজকে স্কুলগুলো দেখুন, রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে, কোনো রিক্রুটমেন্ট নেই। আপনি সেটা তো আপনারা কেস করে আটকে দিয়েছেন। না না, আমরা কি কেস করে আটকে দেবো? আচ্ছা আপনি বলুন তো, আচ্ছা আমরা তো 13 বার এসএসসি করেছি বামপন্থীর আমলে, 13 বার এসএসসিতে যারা চাকরি পেয়েছে স্বচ্ছভাবে, কোথাও টাকা দিতে হয়নি, স্বচ্ছভাবে তারা করেছে। তা আর মমতা ব্যানার্জি একবার এসএসসি করেছেন, লক্ষ লক্ষ টাকা নিয়ে তিনি এসএসসি করলেন একবার, কিন্তু তাদের সবারই চাকরি চলে গেল 26,000। আপনি বলবেন যে কেস করে আপনারা বাতিল করেছেন। আচ্ছা বলুন তো, চাকরি পাওয়ার তো একটা নিয়ম আছে, সে আমাদের সময় এক্সচেঞ্জ ছিল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নাম আসতো, তাদের প্যানেল হতো, ইন্টারভিউ হতো, প্যানেল হতো, তারপর রিক্রুটমেন্ট হতো। এর কোনো ইন্টারভিউ নেই, আমাদের কথা নয়, একদম প্রমাণিত ইন্টারভিউ হয়নি, তার শিক্ষাগত যোগ্যতা সেই জায়গায় নেই, প্যানেলের নাম নেই, তারা চাকরি পেয়েছে। ওই যে আমাদের ছিল, চলে গেছে, কি নামটা ভুলে যাচ্ছি, মন্ত্রী, তার মেয়েকে চাকরি দিয়েছিল। হ্যাঁ, এই যে অবস্থা। সুতরাং যারা সঠিক যোগ্যতা আছে, তারা চাকরি পাওয়ার জন্য আবেদন করেছিল, চাকরি পায়নি, তার কেসটা তারাই করেছে। আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়েছেন ঠিকই, কিন্তু কেসটা তারাই করেছে। আমরা চেয়েছি যে সঠিক হোক, আপনাদের রিক্রুটমেন্টের নিয়োগটা সঠিক হোক, এটা আমরা চাই। না, তাহলে তো আর আপনি বলতে পারেন না যে নিয়োগ হচ্ছে না। নিয়োগ না হওয়ার পেছনে তো ওই কেস করে, কেসটা ঝুলে আছে বলেই নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, স্বচ্ছ করে নিয়োগ করুন আপনি, কোনো আপত্তি নেই।
Experience travel, hospitality, and celebrations redefined. Welcome to Andiamo, your trusted partner in seamless experiences. From hotel and resort bookings, event and wedding management, hospitality services, management contracts, to premium outdoor catering, we deliver 360-degree turnkey solutions across India. Every journey we design, every event we create, is powered by quality, reliability, and personal care. Professional, ethical, exceptional. Andiamo, where memorable journeys and extraordinary experiences begin. Connect with us today. Let's build something remarkable together.